ভারত কর্তৃক বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশের সৃষ্ট বন্যায় যে ধ্বংসযজ্ঞ এবং মানুষের হাহাকার চলছে, তাতে অনেকে ধারণা করছেন বাংলাদেশের অংশে যদি বিপরীত বাঁধ তৈরি করা হয় তাহলে এই সমস্যার সমাধান হবে। কিন্তু আসলেই কি বাংলাদেশের অংশে বিপরীত বাঁধ তৈরি করা হলে এই সমস্যা স্থায়ী সমাধান হবে? আর যদি না হয় তাহলে এই সমস্যা স্থায়ী সমাধানই বা কোথায়? এই বিষয়ে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ কয়েকটি ভিডিওতে। বাংলাদেশের সাইডে যদি বাঁধ দেয়া হয় তাহলে সেটা কতটুকু ইফেক্টিভ হবে? ইঞ্জিনিয়ারিং সেন্স থেকে এখানে কয়েকটি বিষয় জটিলতা রয়েছে। প্রথমত, আপস্ট্রিম বা উজানের পানির ফ্লো যখন ডাউন স্ট্রিম বা ভাটির দিকে নামে তখন যেই পরিমাণ এনার্জি এবং ফোর্স নিয়ে নামে সেটা হয় অনেক অনেক বেশি। বাংলাদেশ ভাটির দেশ হওয়াতে তার গ্রাউন্ড লেভেলের উচ্চতা ভারত থেকে কম, তাই এত বেশি এনার্জি বা ফোর্সের পানির ফ্লোকে বাঁধ দিয়ে আটকানোর চেষ্টা করা হলে সেই বাঁধ সাস্টেইন করবে কিনা বা টিকবে কিনা সেটা অনেক বড় প্রশ্নের বিষয়। ধরুন অনেক বেশি রিস্ক ফ্যাক্টর ধরে বা ওভার ডিজাইন করে অনেক মজবুত করে বাঁধ তৈরি করা হলো। ভারত তার বাঁধ খুলে দেওয়ার পরে স্বাভাবিকভাবেই সেই পানির ফ্লো কিন্তু অনেক বেশি হবে। এই অতিমাত্রায় বেশি ফ্লোর পানি যখন বাংলাদেশের সাইডের বাঁধে বাধা পাবে তখন কিন্তু এই বাঁধ ওভারফ্লো করে বা পানি তার ডিরেকশন চেঞ্জ করে অন্য দিক দিয়ে প্লাবিত করার সম্ভাবনা অনেক বেশি। এখানে একটা বিষয় বোঝা দরকার, অনেকে ভাবছেন বাংলাদেশের অংশের বাঁধে পানি বাধা পেয়ে ইন্ডিয়ার দিকে পানি রিভার্স ডিরেকশনে ফ্লো করা শুরু করবে, কিন্তু এটা হওয়াটা অলমোস্ট ইম্পসিবল। কারণ পানির ন্যাচারাল ফ্লোকে বিপরীত দিকে ঘোরানোর জন্য হাইট এবং এনার্জি ফ্যাক্টর হিসেবে কাজ করে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে উচ্চতা এবং পানির ন্যাচারাল ফ্লোকে বিপরীত দিকে ঘোরানোর মতো কোনো এনার্জির উপস্থিতি এখানে নেই। তাই বাঁধে পানি বাধা পেয়ে ইন্ডিয়ার দিকে ফিরে যাওয়ার সম্ভাবনাও এখানে নেই। তাই বাঁধ তৈরি করে স্থায়ী কোনো সমাধান এখানে নেই। এখানে একটা সমাধান হতে পারে, সেটা হলো বাংলাদেশ অংশে বৃহৎ এলাকা জুড়ে একটা রিজার্ভার তৈরি করা যেতে পারে, যেখানে ইন্ডিয়ার পানি এসে জমা হবে এবং সেখান থেকে চ্যানেল কেটে খাল বা নদীর মতো পানিকে বিভিন্ন ডিরেকশনে ফ্লো করে নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু এই চ্যানেলগুলোর কানেক্টিভিটি কেমন হবে, রিজার্ভার এবং এই চ্যানেলগুলোর ডাইমেনশনই বা কেমন হবে, সেটা কিন্তু বৃহৎ ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের বিষয় এবং তাতেও সমস্যার সমাধান হবে কিনা সে ব্যাপারে রয়েছে অনেক বেশি সন্দেহ। এছাড়া আরো অন্য ইঞ্জিনিয়ারিং সমাধান থাকতে পারে যেটা এক্ষেত্রে এক্সপার্টরা গবেষণা করে বের করতে পারে। কিন্তু এই যে বাঁধ তৈরি করা, চ্যানেল তৈরি করা বা রিজার্ভার তৈরি করা, এর কোনোটাই কিন্তু স্থায়ী কোনো সমাধান নয় যদি না ইন্ডিয়া থেকে পানির অবাধ প্রবাহ বন্ধ করা না যায়। তাহলে স্থায়ী সমাধান কি হতে পারে? স্থায়ী সমাধান যেটা হবে সেটা হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং পানি কেন্দ্রিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। বাংলাদেশের ফরেন পলিসির ভিতরে অন্যতম একটি হতে পারে বাংলাদেশের ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য নন নেভিগেশনাল ইউজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস বা আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা। বিভিন্ন দেশের পানি চুক্তি এবং কনভেনশনগুলো মূলত 1966 সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অনুষ্ঠিত হেলসিঙ্কি রুলসের উপরে প্রতিষ্ঠিত। এই রুলসকে ভিত্তি করে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন হলো 1997 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া আন্তর্জাতিক নদীর সংশ্লিষ্ট দেশগুলোর পানি ব্যবহারের অনুমতি এবং তাদের অধিকার সংরক্ষণের কনভেনশন। এই কনভেনশনের আর্টিকেল 5 অনুযায়ী আন্তর্জাতিক পানি প্রবাহ সংশ্লিষ্ট দেশগুলো তাদের নিজেদের সীমানার ভেতরে এই পানির ব্যবহার করতে পারবে ইকুইটেবল এবং রিজনেবল উপায়ে, যার বাংলা করলে দাঁড়ায় ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গতভাবে। ব্যবহার করা যাবে অপটিমাল এবং সাস্টেনেবল উপায়ে এবং জলধারার জন্য পর্যাপ্ত প্রোটেকশন তৈরি করে। এই আর্টিকেল বাংলাদেশের ইন্টারন্যাশনাল নদীগুলোর পানি ব্যবহারের অধিকারের দলিল। আর্টিকেল 7 অনুসারে ভূখণ্ড সমূহকে আন্তর্জাতিক জলাধার বা নদী ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্য ভূখণ্ডের যেন কোনোরূপ সিগনিফিক্যান্ট বা উল্লেখযোগ্য কোনো ক্ষতি সাধিত না হয় সেটা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর্টিকেল 7-এ আরও বলা আছে, যখন সংশ্লিষ্ট অন্য ভূখণ্ডের উপরে উল্লেখযোগ্য ক্ষতি সাধিত হয় তখন ক্ষতিকারক ভূখণ্ডকে তার সাথে বসে আলোচনার মাধ্যমে এই ক্ষতির পরিমাণ কমানোর জন্য দরকার হলে ক্ষতিপূরণ দিতে হবে। আর্টিকেল 7 অনুযায়ী এটা স্পষ্ট যে ভারত তার ইচ্ছা অনুযায়ী আন্তর্জাতিক জলধারা বা নদীগুলোতে বাঁধ নির্মাণ করতে পারবে না, বা বাঁধ নির্মাণ করলেও তার প্রয়োজন মতো সেই বাঁধ হঠাৎ করে খুলে দেওয়া কিংবা বন্ধ করে দিতে পারবে না। কারণ ভারত বাংলাদেশ 54টি অভিন্ন নদী, অর্থাৎ এই 54টি অভিন্ন নদী ভারত এবং বাংলাদেশ দুই দেশের উপর দিয়ে প্রবাহিত। আর্টিকেল 7 অনুসারে এই 54টি নদীর পানি ব্যবহার করার সমান অধিকার বাংলাদেশের রয়েছে এবং ভারত এই নদীগুলোর উপরে এমন কোনো কাজ করতে পারবে না বা এমন কোনো প্রজেক্ট নিতে পারবে না বা এই নদীর পানি এমনভাবে ব্যবহার করতে পারবে না যেটার কারণে বাংলাদেশকে ক্ষতির সম্মুখীন হতে হয়। অর্থাৎ বাংলাদেশের সাথে আলোচনা ও সম্মতি ছাড়া ভারত কোনো বাঁধ নির্মাণ, বাঁধ
বন্ধ করে দেওয়া বা বাঁধ খুলে দিতে পারবে না। আবার ভারত তার আন্তর্জাতিক নদীগুলোকে বা জলধারাগুলোকে ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে কোনো ক্ষতি সাধিত হলে বাংলাদেশ ভারতের কাছে সেই ক্ষতিপূরণ আদায় করার দাবি রাখতে পারবে। আবার আর্টিকেল 11 অনুসারে আন্তর্জাতিক নদীগুলোর সাথে সংশ্লিষ্ট ভূখণ্ডগুলো যে কোনো প্রকার উদ্যোগ বা প্রকল্প হাতে নেওয়ার আগে তার প্রভাব কি হতে পারে সে ব্যাপারে ভূখণ্ডগুলোকে পরস্পরের সাথে আলোচনা এবং নেগোসিয়েশনে বসতে হবে। বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনার জন্য 1972 সালে জয়েন্ট রিভার কমিশন গঠিত হলেও তার বাস্তবিক কোনো প্রয়োগ আসলে তেমন নেই। ফারাক্কা বাঁধ, তিস্তা নদীর উপর গজলডোবা ব্যারেজ, টিপাইমুখ বাঁধ প্রকল্প এর কোনোটি হাতে নেওয়ার আগে ভারত বাংলাদেশের সাথে কোনোরূপ আলোচনা কিংবা নেগোসিয়েশনে বসেছিল কি? যদি না বসে থাকে তবে সেই প্রেক্ষিতে বাংলাদেশ কেন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি সেই উত্তর খোঁজার চেষ্টা করব পরবর্তীতে। আবার আর্টিকেল 12 অনুসারে আন্তর্জাতিক নদীতে কোনো ভূখণ্ডের যে কোনো প্রকার উদ্যোগ যেটা সংশ্লিষ্ট অন্য ভূখণ্ড এবং তার পরিবেশের উপরে উল্লেখযোগ্য প্রভাব রাখতে পারে সেটা গ্রহণের আগে অবশ্যই সেই ভূখণ্ডকে টাইম টু টাইম সমস্ত টেকনিক্যাল ডেটা এবং ইনফরমেশন সম্বলিত তথ্য সরবরাহ করতে হবে। ভারত যে বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং সম্পূর্ণ পূর্বাংশ যে ধ্বংসস্তূপে পরিণত হলো, সেই বাঁধ খুলে দেওয়ার আগে কেন ভারত বাংলাদেশকে কোনো তথ্য জানালো না বা কোনো নেগোসিয়েশনে বসলো না বা কোনো ডেটা সরবরাহ করলো না? কেনই বা বাংলাদেশ তার পরিপূর্ণ অধিকার থাকার পরেও আন্তর্জাতিক নদীগুলো থেকে তার পানির সঠিক হিস্সা পাচ্ছে না এবং প্রতি বছরই বন্যার মাধ্যমে চলছে ধ্বংসযজ্ঞ? এর প্রধান কারণ হলো ভারত, চায়না এবং বাংলাদেশ এই তিনটি দেশের কোনোটি আন্তর্জাতিক নদী প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করেনি। বাংলাদেশ এই ক্ষেত্রে যেটা করতে পারে, বাংলাদেশ প্রথমে এই কনভেনশনে স্বাক্ষর করতে পারে, তারপরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনে ভারতের বিরুদ্ধে মামলা করার মাধ্যমে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে পারে যাতে ভারতও এই কনভেনশনে স্বাক্ষর করে। ভারত যদি আন্তর্জাতিক চাপে এই কনভেনশনে স্বাক্ষর করে তাহলে বাংলাদেশ এই কনভেনশনের আর্টিকেলগুলোর অধীনে তার দাবি এবং অধিকার আদায়ে সচেষ্ট হতে পারবে। কিন্তু এটা খুবই স্বাভাবিক, ভারত খুব সহজেই কিন্তু এই কনভেনশনে স্বাক্ষর করবে না, কারণ এই কনভেনশনের বেশ কিছু জায়গায় কিছু লুপহোলস বা সীমাবদ্ধতা রয়েছে। যেমন আর্টিকেল 5-এ ইকুইটেবল এবং রিজনেবল বা ন্যায়সঙ্গত ও যৌক্তিকভাবে সংশ্লিষ্ট দেশগুলোকে পানি ব্যবহার করতে বলা হয়েছে। এখন এই ন্যায়সঙ্গত এবং যৌক্তিকতার সংজ্ঞা এক এক দেশের কাছে এক এক রকম। বাংলাদেশের কাছে যেটা ন্যায়সঙ্গত ও যৌক্তিক, ভারতের কাছে কিন্তু সেটা ন্যায়সঙ্গত ও যৌক্তিক না, কারণ ভারতেরও এই পানি ব্যবহার করার বেশ কিছু কারণ রয়েছে এবং তাদের বেশ কিছু যুক্তি রয়েছে। আর্টিকেলে ইকুইটেবল ব্যবহারের কথা বলা হয়েছে, অর্থাৎ দুই দেশ যে এই পানি সমান সমানভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু নয়, বরং সেটা কিন্তু নির্ভর করবে জিওগ্রাফিক লোকেশন, জনসংখ্যা, এই পানি দুই দেশের কতটুকু জায়গা জুড়ে আছে, দেশের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উপরে এই পানির প্রভাব কতটুকু ইত্যাদি সব কিছু বিবেচনায় এনে তারপরে সংশ্লিষ্ট দেশ তার প্রয়োজন মতো এই পানি ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে ভারত ঠিক করতে পারবে না বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজনীয় বা বাংলাদেশও ঠিক করতে পারবে না ভারতের জন্য কতটুকু প্রয়োজনীয়। এরকম আরো বেশ কিছু সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ যদি আন্তর্জাতিক মহলে মামলা করে তখন ভারত এর বিপক্ষে তার বিভিন্ন যুক্তি উপস্থাপন করতে পারবে। কিন্তু ভারতের যেসব কার্যাবলী সরাসরি আর্টিকেলগুলোর মূলনীতির বিপরীতে যায়, যেমন ভারত চাইলেই তাদের ইচ্ছা অনুযায়ী পানির প্রবাহ দিক চেঞ্জ করতে পারবে না, বা ভারত চাইলেই সেখান থেকে চ্যানেল কেটে পানি নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারবে না, বা চাইলেই যে কোনো জায়গায় হঠাৎ করে বাঁধ নির্মাণ বা বাঁধ খুলে পারবে না, এর পক্ষে কিন্তু ভারতের তেমন কোনো যুক্তি নেই। ফরেন পলিসিতে বাংলাদেশের সম্ভাব্য আরও কিছু কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। আমি ইনশাল্লাহ সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ততদিন সাথেই থাকুন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।